আজকে আমরা আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার অধ্যায়ে তরঙ্গের বিস্তার সম্পর্কে বিজ্ঞানী হাইগেন্সের নীতি সম্বন্ধে জানব। বিজ্ঞানী হাইগেন্সের প্রিন্সিপাল সম্পর্কে জানতে গেলে আমাদেরকে দুটি বিষয় সম্পর্কে জানা দরকার। এক নম্বর হচ্ছে বিজ্ঞানী হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে আলো হচ্ছে এক প্রকারের মেকানিক্যাল ওয়েভ, যেমন শব্দ তরঙ্গ, ঠিক সেই ধরনের তরঙ্গ। তাহলে আমরা তরঙ্গের সমীকরণ লিখতে পারি y is equal to a sin omega t plus minus kx। y হচ্ছে বিন্দুটির সরণ, অর্থাৎ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ t সময় যাবার পরে যদি x দূরত্ব তরঙ্গের সরণ হয়, তাহলে ওই x দূরত্বে থাকা বিন্দুটির সরণের পরিমাণ হচ্ছে y, আর x হচ্ছে তরঙ্গের সরণ, আর ওমেগা t প্লাস মাইনাস kx এটা হচ্ছে বিন্দুটির দশা, অর্থাৎ x দূরত্বে যে বিন্দুটি আছে তার দশা, অর্থাৎ প্রথম অবস্থান থেকে t সময় পরে তার অবস্থানের কি রকম পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে বিন্দুটির দশা। যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে, তার সাথে সাথে মাধ্যমের কণাগুলিও কম্পিত হতে শুরু করে। এই কম্পনের ফলে কোনো এক মুহূর্তে মাধ্যমের কণাগুলির সরণের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। আমরা যদি যে কোনো মুহূর্তে দেখি, তাহলে কণাগুলির সরণের পরিমাণ যেহেতু ভিন্ন ভিন্ন, প্রতিটি কণা ভিন্ন ভিন্ন দশায় আছে, অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকটি কণার মধ্যে দশা পার্থক্য আছে। দ্বিতীয় বিষয়টি হলো তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। খুবই একটা কমন উদাহরণ, যে স্থির জলাশয়ে যখন কোনো ঢিল বা জলকণা এসে পড়ে, তখন এই ধরনের বৃত্তাকার ঢেউয়ের সৃষ্টি হয়, অর্থাৎ তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গ যে স্থানে ঢিলটি পড়েছিল সেই স্থান থেকে উৎপত্তি হয়েছে এবং জলতলের উপর দিয়ে চারিদিকে সমান গতিবেগে ছড়িয়ে পড়েছে, এবং জলতলের উপরে থাকা জলকণাগুলির উল্লম্বভাবে সরণ ঘটেছে, অর্থাৎ জলের তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে তার ঠিক লম্ব দিকে তরঙ্গের সাথে সাথে জলকণাগুলির কম্পন হতে থাকে বা সরণ হতে থাকে। তো আমরা যদি কোনো এক মুহূর্তে দেখি, এই বৃত্তাকার পরিধি বরাবর প্রত্যেকটি জলকণার সরণ কিন্তু একই হবে, কারণ যে স্থানে জলকণাটি এসে পড়েছিল বা ঢিলটি এসে পড়েছিল সেই স্থান থেকে যে জলের তরঙ্গ সৃষ্টি হয়েছিল, প্রতিটি জলের তরঙ্গের বেগ সমান এবং নির্দিষ্ট সময় পরে তারা সমান দূরত্ব অতিক্রম করবে, এবং এই বৃত্তাকার পরিধিতে থাকা প্রত্যেকটি জলকণার দূরত্ব সমান। তাহলে এই বৃত্তাকার পরিধিতে থাকা প্রতিটি জলকণার দশাও একই হবে। এই একই দশায় থাকা যে তলটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এক্ষেত্রে ওয়েভ ফ্রন্টের আকার হচ্ছে বৃত্তাকার। ধরো দুটি তরঙ্গ কোনো সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে t1 সময় যাবার পরে এই স্থানে পৌঁছেছে। এখন তরঙ্গের বেগ যদি v হয়, তাহলে প্রতিটি তরঙ্গের অতিক্রান্ত সরণ হবে vt1, অর্থাৎ এই দুটি বিন্দুর দশা একই হবে। একই রকম ভাবে কোনো বিন্দু উৎস থেকে তরঙ্গগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে t1 সময়ে প্রতিটি তরঙ্গ vt1 সরণ হবে। এখন এই বিন্দুগুলির দশা প্রত্যেকটির ক্ষেত্রেই একই, তাহলে এই বিন্দুগুলিকে যোগ করলে আমরা যে তলটি পাবো সেটি হবে গোলীয় তল, অর্থাৎ এই তলটি হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এক্ষেত্রে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্টটি হচ্ছে স্ফেরিক্যাল বা গোলীয় তরঙ্গমুখ। এখন আলোক রশ্মি বা আলোক তরঙ্গের গতির অভিমুখ কিভাবে নির্ণয় করব?
আমরা যখন কোনো তরঙ্গমুখ আঁকছি, সেই তরঙ্গমুখের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে আমরা যদি লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বর অভিমুখী হচ্ছে আলোক রশ্মির অভিমুখ। এখন যদি আমরা কোনো বিন্দু উৎস থেকে দেখি, তাহলে এই বিন্দু উৎস থেকে যে তরঙ্গমুখ নির্গত হয় সেটি হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। তাহলে এই গোলকের তলের উপর যে কোনো বিন্দুতে আমরা যদি লম্ব অঙ্কন করি, সেই লম্বর অভিমুখী হবে আলোক রশ্মির অভিমুখ। অর্থাৎ আলোক রশ্মি আর তরঙ্গমুখের মধ্যে লম্ব সম্পর্ক। তাহলে আমরা যদি আলোক রশ্মির অভিমুখ জানি, তাহলে আমরা তরঙ্গমুখের অভিমুখ নির্ণয় করতে পারবো, বা আমরা তরঙ্গমুখের যদি অভিমুখ জানি, তাহলে আমরা আলোক রশ্মির অভিমুখ নির্ণয় করতে পারবো। এবার আমরা জানবো তরঙ্গমুখের আকার কি কি ধরনের হতে পারে। যদি আলোক উৎসটি একটি বিন্দু উৎস হয়, যেমন মোমবাতির শিখা, সেক্ষেত্রে বিন্দু উৎস থেকে আলোর তরঙ্গগুলি সমান সময়ে সমান পরিমাণ সরণ হবে এবং আমরা তরঙ্গমুখটি গোলীয় আকারের পাব। তাহলে এই তরঙ্গমুখটি হচ্ছে স্ফেরিক্যাল বা গোলীয় তরঙ্গমুখ। এখন যদি আলোক উৎস কোনো অসীম দূরত্বে অবস্থিত হয়, যেমন সূর্য, তাহলে আলোক রশ্মিগুলি পৃথিবীতে আস্তে আস্তে নিজেদের মধ্যে সমান্তরাল হয়ে যায়। তাহলে এই বিন্দুগুলি প্রতিটি একই দশায় আছে। এর ফলে এই বিন্দুগুলিকে যোগ করে এই আলোক রশ্মির লম্ব হবে যে তলটি আমরা পাবো, সেটি একটি সমতল পাবো এবং সেটি হবে এই আলোক রশ্মির ক্ষেত্রে তরঙ্গমুখ। তাহলে এই ক্ষেত্রে আমরা যে তরঙ্গমুখটি পাবো সেটি হবে সমতল তরঙ্গমুখ বা প্লেন ওয়েভ ফ্রন্ট। আবার যদি কোনো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এই আয়তাকার ছিদ্রের উপর এসে পড়ে, তাহলে এই আয়তাকার ছিদ্র থেকে এইভাবে আলোক রশ্মিগুলি বের হয়ে আসবে। এগুলিকে যোগ করলে আমরা এই ধরনের একটি ওয়েভ ফ্রন্ট পাবো এবং আয়তাকার ছিদ্র বরাবর এই ধরনের ওয়েভ ফ্রন্ট সৃষ্টি হবে। তাহলে এই ওয়েভ ফ্রন্টটি কিছুটা চোঙের মতন দেখতে এবং এটাকেই বলা হচ্ছে চোঙাকৃতি তরঙ্গমুখ। অর্থাৎ উৎসটি যদি আয়তাকার ছিদ্র বা রৈখিক উৎস হয়, তাহলে সেক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট বা চোঙাকৃতি তরঙ্গমুখ সৃষ্টি হবে। এবার আমরা বিজ্ঞানী হাইগেন্সের নীতির পয়েন্টগুলি সম্বন্ধে জানব। তো তিনি বলছেন, সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ কোনো বিন্দু উৎস, তা থেকে আলোক তরঙ্গগুলি চারিদিকে সমান বেগে ছড়িয়ে পড়বে এবং তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছাবে এবং গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হবে, অর্থাৎ একই দশায় থাকবে এবং এই গোলকের তলটি হচ্ছে তরঙ্গমুখ। এবং তিনি আরো বলেন যে তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু গৌণ তরঙ্গ হিসাবে কাজ করে। অর্থাৎ প্রাথমিক উৎস হচ্ছে যেখান থেকে আলোক তরঙ্গ সৃষ্টি হয়েছে, এর ফলে আমরা যে গোলীয় তল পাচ্ছি সেটাই হচ্ছে তরঙ্গমুখ এবং গোলীয় তলের উপর প্রতিটি বিন্দুই আবার গৌণ উৎস হিসাবে কাজ করছে এবং এই গৌণ উৎস থেকে আবার গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হবে, যা চারিদিকে সমান গতিবেগে ছড়িয়ে পড়বে। অর্থাৎ প্রাথমিক উৎস থেকে আলোক তরঙ্গগুলির যে গতিবেগ ছিল, গৌণ উৎস থেকে অনুতরঙ্গগুলিরও একই গতিবেগ থাকবে। তাহলে এই বিন্দুগুলি হচ্ছে গৌণ উৎস আর এগুলি হচ্ছে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে গৌণ তরঙ্গমুখগুলির সামনের দিকে স্পর্শক তল হবে উৎসবিন্দু নতুন তরঙ্গমুখ। তাহলে এটি হচ্ছে উৎসবিন্দু আর এগুলি হচ্ছে গৌণ তরঙ্গমুখ। এখন সামনের দিকে আমরা স্পর্শক টেনে যদি যোগ করে দিই, তাহলেই নতুন তরঙ্গমুখ পেয়ে যাব। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে গৌণ তরঙ্গমুখগুলির পিছনের দিকের স্পর্শক তলে কোনো তরঙ্গমুখ থাকবে না। অর্থাৎ এখানে স্পর্শক টেনে আমরা যে গোলাকার বা বৃত্তাকার তল পাবো সেটি কিন্তু নতুন তরঙ্গমুখ হবে না। তরঙ্গমুখ সবসময় সামনের দিকে এগিয়ে যায়। এবার আমরা হাইগেন্স প্রিন্সিপালের সাহায্যে
কোনো উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসৃত হবার পর প্রতিসৃত রশ্মিগুলির তরঙ্গমুখ কেমন হয় সেটি নির্ণয় করব। তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসৃত হওয়ার পর ফোকাস বিন্দুতে মিলিত হয়। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছর ক্ষেত্রে ওয়েভফ্রন্টটি হয় সমতল। এখন প্রতিসৃত আলোক রশ্মিগুচ্ছর ক্ষেত্রে আমরা যদি এদিক থেকে দেখি তাহলে আমরা এটা কল্পনা করতে পারি যে এই বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে, তাহলে বিন্দু উৎসের ক্ষেত্রে আমরা জানি যে তরঙ্গমুখটি হয় গোলীয়। আবার এখান থেকে আমরা সমান পরিমাণ বৃত্তচাপ যদি অঙ্কন করি এবং যোগ করি সেক্ষেত্রেও আমরা গোলীয় ওয়েভ ফ্রন্ট পাব। আবার এই দিক থেকেও আমরা যদি সমান পরিমাণ দূরত্ব নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি প্রতিটি ক্ষেত্রে এবং স্পর্শক টেনে স্পর্শকগুলি যোগ করি তাহলেও আমরা গোলীয় তরঙ্গমুখ হবে সেটি দেখতে পাবো।